যা দিয়ে গেলাম, আর আমি তোকে ভালোবাসি না, আর কোনোদিন আমার সামনে আসবি না, তুই তোর মতো থাক। পেছন থেকে সেতুর বাবা বলল, রনি বাবা। আমি আমার পেছনের ডানা বের করে মুক্তাকে ধরে বললাম, বেঈমান কোথাকার, তোদেরকে আমি এভাবে ছেড়ে দিব না। যদি কোনোদিন আমার সামনে দেখি না, ছাড়বো না তোদের কাউকে, একদম জানে মেরে ফেলবো। এজন্য বলছি আমার সামনে তোরা কেউ যাবি না। আর রিয়া, শেষ একটা কথা, অনেক ভালোবাসতাম আমি তোমাকে, তুমি আমার সাথে এমনটা করতে পারলে? এই বলে মুক্তাকে নিয়ে শূন্যে উড়াল দিলাম। কেমন জানি রিয়াকে ছেড়ে যেতে কষ্ট হচ্ছে, অনেক ভালোবাসতাম ওকে, কিন্তু ও কি করলো আমার সাথে। যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গেল, রিয়া নিজের স্বার্থের জন্য কি কি করতে পারে। মুক্তার দিকে একবার তাকিয়ে দেখলাম অনেক মায়াবী একটা চেহারা, কিন্তু ওর ভেতরে যে এত নোংরামি ভরে আছে সেটা ওকে না দেখলে বলতেই পারতাম না। রিয়া কিন্তু জানতো আমি নির্দোষ ছিলাম, কিন্তু তাও আমার সাথে এইরকম করেছে। ঠিক আছে, আমিও এর হিসাব হাতে কলমে ধরে একেবারে বুঝিয়ে দিব। আমাদের বাড়ির কিছুটা দূরে একটা পতিতাপল্লী ছিল, মুক্তাকে আমি সেখানেই নিয়ে গেলাম। মুক্তা এখনো অজ্ঞান হয়ে আছে, এখনো ওর জ্ঞান ফিরে নাই। পতিতাপল্লীর ভেতরে যেতেই এখানে যার কথাই সবকিছু হয়, তিনি আমার সামনে এসে বলল, তা তোমার আলাদা রুম চাই নাকি মেয়ে চাই? কিন্তু সাথে এই কাকে নিয়ে আসলে? আমাদের এখানে তো সব আইটেম আছে। আমি আগে মুক্তার জ্ঞান ফিরিয়ে বললাম, আমি এই মেয়েকে এখানে বিক্রি করতে চাই। আমার কথা শুনে সর্দারনি মুক্তাকে ভালো করে দেখতে লাগলো। মুক্তাকে দেখে বলল, মেয়েটা তো সুন্দরী আছে, কিন্তু ওর মাথার চুল কই? তা তুমি কিভাবে ওকে এখানে দিয়ে যাবে? মুক্তা আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, কি করতে চাইছো তুমি আমার সাথে? আর আমি এখানে কেন? আমি বললাম, এটা হলো একটা পতিতালয়, আজকে থেকে তুমি এখানেই কাজ করবে। যার ভেতরে এতটা পরিমাণে নোংরামি ভরা থাকে, আমি মনে করি তার জন্য এটাই পারফেক্ট। কি বলো তুমি? মুক্তা আমার হাত ধরে বলল, প্লিজ তুমি এমন করো না, তুমি যা বলবে আমি তাই করব, তাও আমাকে তুমি এখানে রেখে যাও না। আমি মুক্তার কথা শুনে কিছু না বলেই সর্দারনিকে বললাম, এ মেয়ের মাথায় একটু সমস্যা আছে, ও মাঝে মাঝে নিজেকে পরি মনে করে, মাঝে মাঝে এরকম কিছু করলে আমাকে জানাবেন। আর আমি যে ওকে এখানে বিক্রি করব এর শর্ত হলো, ও এখানে 1 মাস কাজ করবে, পরে যদি ওর ভালো না লাগে ছেড়ে দিবেন, আর টাকা পয়সা আমার লাগবে না, ওকেই দিয়ে দিবেন সবগুলা। এখন আমাকে যেতে হবে, আমি আসি। ধপ করে মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আজকে আমার শক্তি নাই, এজন্য তুমি আমার সাথে এমন করতে পারো না। আমি মানছি আমি অপরাধ করেছি, কিন্তু তাই বলে তুমি আমাকে এরকম শাস্তি দিতে পারো না। সর্দারনি আমার দিকে তাকিয়ে একটা হাসি দিয়ে বলল, দেখেন, আমার কথাই রাগ করবেন না, এখানে সবাই নিজের ইচ্ছায় আসে, যাদের এত টাকা পয়সা নেই, যারা আর কোনো কাজ করতে পারে না, একমাত্র তারাই এখানে আসে। আমি বলি কি, ও যতই খারাপ হোক না কেন, ওকে একটা সুযোগ আপনি দেন, ও যদি ভালো হয়ে যায়। আমরা তো নষ্টামি করে বেড়াই, কি করব বলেন ভাই, পেটের দায়ে এসব করতে হয়। আমি একবার মুক্তার দিকে তাকিয়ে দেখলাম, সত্যি হয়তো মুক্তা ভালো হতে চাচ্ছে, দেখি একটা সুযোগ দিয়ে। আমি বললাম, আপনি ঠিকই বলেছেন, আচ্ছা তাহলে আজকে গেলাম, ভালো থাকবেন। এখানে আর না দাঁড়িয়ে মুক্তাকে একটা কবরের পাশে নিয়ে গেলাম। দাঁড়িয়ে আছি আর চোখ দিয়ে পানি পড়ছে। মুক্তা আমার পা জড়িয়ে ধরে বলল, আমি অনেক বড় অপরাধ করেছি, আমি তোমার মাকে হত্যা করেছি, তবে বিশ্বাস করো আমি শুধু ওদের উৎসাহ দিয়েছি, বাকিটা ওরা নিজেই করেছে, আমাকে মাফ করে দাও। আমি কথা দিচ্ছি, জীবনে এই মানুষের দেশে যতদিন বেঁচে থাকি ততদিন ভালো হয়ে থাকবো, কখনো কারো খারাপ চাইবো না, প্লিজ আমাকে মাফ করে দাও। মুক্তাকে তুলে বললাম, চলো আমার সাথে। যেতে যেতে মুক্তাকে বললাম, আমি তোমাকে ভালো পথ দেখিয়ে দিব, তুমি যদি আমার কথা মতো কাজ করতে পারো, তাহলে আমি আশা করতে পারি তুমি ভালো হয়ে যাবে। মুক্তা বলল, বলো আমাকে কি করতে হবে? আমি বললাম, সে তো বলবোই, তার আগে একটা কথা শুনো, দেখা যাবে তুমি এখানে কয়েক বছর থাকবে ভালো হয়ে, তারপর হয়তো তুমি আবার নতুন করে তোমার শক্তি ফিরে পাবে, তখন তো আবার তুমি আগের মতোই। মুক্তা আমার কথা শুনে ওর মাথায় হাত রেখে প্রতিজ্ঞা করে বলল, কসম করে বলছি আমি আর কখনো কারো কোনো ক্ষতি করব না, বিশ্বাস করো আমাকে। আমি বললাম, তাহলে তো ভালোই। এখন তুমি এক কাজ করবে, এখন থেকে আমাদের বাসায় গিয়ে একটা রুমে ভাড়া নিয়ে থাকবে, আর আমাদের বাসার সামনে যে দোকানটা আছে না, ওরা হয়তো সেটা বিক্রি করে দিবে, যদি বিক্রি করে তুমি কিনে নিবে, টাকার বিষয়টা আমি দেখে নিব, আর ওইটা দিয়ে তুমি তোমার নতুন জীবন শুরু করো। আমাদের বাসায় কি হয় আর না হয় আমাকে সবকিছু জানাবে, ঠিক আছে? মুক্তা হঠাৎ করে বলল, আচ্ছা তুমি এতটা ভালো কেন? তুমি জানো আমি তোমার মায়ের হত্যাকারী, আমার কারণে তুমি তোমার ভালোবাসার মানুষকে হারালে, এরপরেও তুমি আমাকে মাফ করে দিলে, আমাকে ভালো হবার একটা সুযোগ দিলে। কি বলে যে আমি তোমাকে ধন্যবাদ দিব সেই ভাষা আমার কাছে নেই, তবে আজকে থেকে আমি সত্যি বলছি ভালো হয়ে যাব। আমি শুধু মুক্তার কথা শুনে একটা হাসি দিয়ে বললাম, মানুষের ভালো করি দেখে আজকে আমার এই অবস্থা, থাক সেই সব আমি চিন্তা করি না, চিন্তা করে কি হবে, এই পৃথিবীতে তো আমার আপন বলতে তেমন কেউ নেই।
মুক্তা বলল, রিয়াকে খুব ভালোবাসো তাই না? আমি বললাম, অসম্ভব, যা বলার বাহিরে। কখন যে ওকে ভালো লেগে গেছে বলতেই পারি না, কিন্তু ও আমার সাথে যা করেছে, যদি কোনোদিন রিয়া আমার সামনে আসে আমি ওকে ছাড়বো না। মুক্তা আর কিছু না বলে চুপচাপ সামনে হাঁটতে লাগলো। প্রায় বাড়ির অনেকটা কাছে চলে আসলাম। ভেতরে গেলে আমাকে চিনে ফেলবে, তাই এখন যাব না। আমি দাঁড়িয়ে মুক্তাকে বললাম, মুক্তা, আমি আর ভেতরে যাব না, তুমি যাও। আর এই বাসাটা আমার নামে আমার আম্মু লিখে দিয়েছে। এই বিষয়টা আমি জানতাম না, কিন্তু একদিন আমি আমার সৎ বাবাকে এই কথাটা বলতে শুনেছি। আমি আগে উকিলের সাথে কথা বলি, আর তোমাকে যেন কেউ চিনতে না পারে যে আমি তোমাকে এখানে পাঠিয়েছি, ঠিক আছে? মুক্তা বলল, তাহলে তুমি এখন কোথায় যাবে? আমি বললাম, এই তো সুমনের বাসায় যাব একটু। চিন্তা করো না, আমি খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি আর কিছু না বলে সামনে হাঁটা দিলাম, আর মুক্তাকে বললাম, নতুন জীবনে পা রাখতে চলেছ, সাবধান, দ্বিতীয়বার আর কোনো ভুল করবে না। আমি আমার মতো সামনে হেঁটে চলে গেলাম। নিরিবিলি একটা জায়গায় বসে কিছুক্ষণ কান্না করলাম। আমি কতটাই না বোকা, আমার শত্রুকে আমি ছেড়ে দিয়েছি, এছাড়া আমার কি বা করার ছিল? মুক্তাকে মেরে ফেললে কি আমার মা ফিরে আসবে? হয়তো কখনো না। তবে ওকে যখন পতিতা পল্লীতে নিয়ে গিয়েছিলাম তখন ওর মুখটা দেখার মতো ছিল। ওকে দেখে আমার খুব মায়া লেগেছে। আবার ওর সমস্ত শক্তি আমি নষ্ট করে ফেলেছি। শেষবারের মতো একটা সুযোগ দিলাম, যদি ভালো হয়ে যায়। চোখের পানি মুছে নিজেকে কিছুক্ষণ শান্ত রাখলাম। আম্মু মারা যাওয়ার পর থেকে আমি একটা বিষয় খুব চিন্তা করতাম, সেটা হলো রিয়াকে পেলে আমার জীবন পরিপূর্ণ হবে। কিন্তু ও আমার চিন্তা ভাবনা ভেঙে দিয়েছে। কেন যে আমি একটা পরীর প্রেমে পড়তে গেলাম? দেশে কি আর কোনো মেয়ে ছিল না? আজকে রিয়ার কথা চিন্তা করতে কেন জানি কষ্ট হচ্ছে। সবকিছু চিন্তা ভাবনা বাদ দিয়ে ডানা মেলে আবার শূন্যে উড়াল দিলাম। নিচে নেমে সুমনের বাসার দরজার সামনে গিয়ে কলিং বেল বাজালাম। কিছুক্ষণ পর সুমনের বউ এসে দরজা খুলে দিল। সুমনের বউ আমাকে দেখে ভাইয়া বলে জড়িয়ে ধরল। সুমন রুম থেকে বাইরে এসে বলল, কে? আমি সুমনের বউকে ছাড়িয়ে সুমনের সামনে গিয়ে বললাম, কি রে, তোর কি খবর? দিনকাল কেমন যাচ্ছে? সুমন আমাকে জড়িয়ে ধরে বলল, শালা, এতদিন পর আমাদের কথা তোর মনে হয়েছে? সুমনকে ছেড়ে বললাম, কি করব বল, একটু ব্যস্ত ছিলাম, নইলে তোর বাসায় আরো অনেক আগেই আসতাম। সুমন দরজার কাছে গিয়ে বলল, আরেকজনকে তো দেখতে পারতেছি না, তাহলে তুই কি আমার কথা রাখতে পারিস নাই? আমি মাথা নিচু করে বললাম, সরি রে, আমি পারি নাই। আমি একজন সাধারণ মানুষ হয়ে একটা পরীর সাথে প্রেম করব, সেই আশা আমার হয়তো কখনো পূরণ হবে না। সুমন বলল, দেখ, এসব উল্টাপাল্টা কথা আমাকে বলিস না, কোনো কাহিনী তো আছেই। আমরা জানি রিয়া কতটা ভালো একটা মেয়ে। সুমনের সাথে তাল মিলিয়ে সুমনের বউও বলল, ঠিক কথাই তো, রিয়া ম্যাম এতটাও খারাপ না, আমি উনাকে অনেক কাছে থেকে দেখেছি। হঠাৎ আমার একটা কথা মনে হয়ে গেল। তাড়াতাড়ি সুমনকে বললাম, সুমন, আমাকে এখন যেতে হবে, আমার একটা কাজ আছে, কাজটা শেষ করে আমি আসতেছি। সুমন আমার হাত ধরে বলল, মাত্র কিছুক্ষণ হলো তুই আসলি, আর বলিস এখন চলে যাবি, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি বললাম, দেখ সুমন, আমার এখনো একটা কাজ করা বাকি আছে, না হলে আমাকে সবাই খারাপ বলবে। আমি আবার আসবো, তুই চিন্তা করিস না। আর ভাবি, আপনাকে একটা দায়িত্ব দিয়ে গেলাম, আমার জন্য একটা ভালো মেয়ে দেখেন। আমার তো তেমন কেউ নেই যাকে আমি এই কথা বলবো। এখন আমি গেলাম রে সুমন। সুমনের বউ বলল, কিন্তু রিয়া ম্যামের? আমি কোনো কিছু না বলে সরাসরি বাসা থেকে বেরিয়ে গেলাম। আমার চোখের সামনে এখনো সেতুর বোনের সাথে যারা বাজে কাজ করেছে তাদেরকে দেখতে পারতেছি। আবার রিপনের বাসার সামনে চলে গেলাম। দূর থেকে দেখা যাচ্ছে রিপন মিতুর সাথে বসে আছে। হাতে ইশারা করে রিপন আর মিতুর মুখ বন্ধ করে শূন্যে তুলে নিলাম। ওরা চোখ বড় করে শুধু চারপাশে তাকিয়ে আছে, ভয়ে কিছু বলতে পারছে না। রিপনের সাথে যারা যারা ছিল সবাইকে ধরে শূন্যে উড়িয়ে দিলাম। হঠাৎ করে সবার সামনে আমি যেতে রিপন আর মিতু চোখ বড় করে আমার দিকে তাকিয়ে আছে। আর আমার পেছনের ডানা দেখে ওদের সবার অবস্থা দেখার মতোই হয়েছে, কিন্তু ওদের মুখ বন্ধ করার জন্য ওরা কিছু বলতে পারছে না। আমি সরাসরি ওদের নিয়ে পরিরাজ্যে চলে গেলাম। সরাসরি রিয়ার রাজপ্রাসাদের সামনে নেমে আমি ইচ্ছা করে জোরে একটা শব্দ করলাম, যার কারণে সবাই আমাদের সামনে চলে আসলো। সবাইকে নিচে নামিয়ে আমিও নামলাম। রিয়া এক কোনায় এসে দাঁড়ালো। রিয়াকে আজকে অন্য আরেক রকম লাগছে, মাথায় লম্বা একটা মুকুট আছে। আমি সেতুকে উদ্দেশ্য করে বললাম, তোমার বোনের খুনিকে নিয়ে আসছি, এখন তুমি যা ইচ্ছা তাই করতে পারো। সেতু আমার কথা শুনে ওদের সামনে গিয়ে সব কয়টাকে ইচ্ছে মতো মারতে লাগলো। মিতু আমার সাথে দাঁড়িয়ে আছে, মুখ বন্ধ করার কারণে কিছু বলতে পারছে না, তবে আমাকে মিতু কিছু বলতে চাচ্ছে। ওর চোখে হালকা হালকা পানি চলে এসেছে। আমি রিয়ার সামনে গিয়ে মাথা নিচু করে বললাম, এখানে মিতুর হয়তো কোনো দোষ নেই, ও আমার বেস্ট ফ্রেন্ড ছিল ঠিকই, কিন্তু রিপনকে আজকে কেন মারছি তা ও জানতে চাইবে। রিপন তো ওর স্বামী, আপনি যদি ভিডিওটা একটু দিতেন তাহলে ভালো হতো। রিয়া আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে।
রিয়া ফোনটা আমাকে দিতেই আমি মিতুর হাতে ফোনটা দিয়ে বললাম, বিনা কারণে আমি কিছু করছি না, আগে ভিডিওটা দেখ। আর সেতু, ওকে মারা বন্ধ কর, আমি দেখতেছি ওকে কি করা যায়। মিতু ভিডিওটা দেখে ধপ করে নিচে বসে গেল। হাতে ইশারা করে মিতুর মুখের সবকিছু খুলে দিলাম। মিতু কান্না করতে করতে বলছে, ও আমার সাথে এটা করতে পারলো কিভাবে, একটা মেয়েকে ওরা। আমি শুধু বললাম, জানিস মিতু, কিছু কিছু বেঈমান মানুষ আছে যারা পেছন থেকে আঘাত করে। তোরা আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, আর তোরাই আমার সাথে বেঈমানি করলি, একটা পরী মেয়েকে তোরা। সেতু, ওদের জ্যান্ত জ্বালিয়ে দাও। মিতু আমার হাত ধরে বলল, তোর মাথা খারাপ হয়ে গেছে? ও তোর বেস্ট ফ্রেন্ড হয়, আবার আমার স্বামী হতে পারে। সে বড় একটা অপরাধ করেছে, তাই বলে তুই ওকে মেরে ফেলবি? আমি বললাম, আমার এখানে কিছু করার নাই, আমার আদালতের বিচার এটাই। এবার রিয়া আমার সামনে এসে বলল, নিজেকে খুব ভালো মনে করো তাই না? মন যা চায় তাই করবে। মানছি আমি একটা ভুল করেছি, তাই বলে তোমার মন যা চাইবে তাই করবে? আমার বোন মারা গেছে, থাক, আমি ওদের মাফ করে দিয়েছি। আমি সেতুকে ধমক দিয়ে বললাম, আমি কি বলেছি সেতু, তোমার কানে যায় না? এইরকম বেস্ট ফ্রেন্ড থাকার চেয়ে না থাকাই অনেক ভালো। রিপন দৌড় দিয়ে আমার পায়ের কাছে এসে পড়ল, আমি ওর মুখে লাথি দিলাম। রিপন কান্না করতে করতে বলছে, আমাকে মাফ করে দে বন্ধু, আমার ভুল হয়ে গেছে। তুই না আমার বেস্ট ফ্রেন্ড ছিলি, এটা তুই আমার সাথে করতে পারিস না। আমি তো তোর জন্য কত কিছু করেছি। রিপনকে লাথি মেরে দূরে ফেলে দিয়ে বললাম, তোর মতো ফ্রেন্ড আমার দরকার নেই। তোর জন্য আমি কত অপমানিত হয়েছি জানিস? সেতুর বোনও হয়তো এভাবে তোর কাছে মাফ চেয়েছিল, কিন্তু তোরা, আজকে যদি তুই এমন কিছু না করতিস তাহলে ওই